হ্যালো গাইস, আজকে আমরা জিমি ভ্যালেন্টাইন পার্ট 2টা করব। চলো, সো লেটস গেট স্টার্টেড। So Ben Price knew Jimmy's habits. He had learned them while working on the Springfield case. Ben Price, যিনি দায়িত্ব নিয়েছিলেন জিমি ভ্যালেন্টাইনকে ধরার, তো উনি অলরেডি হ্যাবিটসগুলো জানতেন, কারণ এর আগে যখন জিমি ভ্যালেন্টাইন ধরা পড়েছিল তখন উনি ওই কেসটা ইনভেস্টিগেশন করছিলেন। সো হি নিউ হাউ জিমি ভ্যালেন্টাইন অপারেটেড। সো সেই জন্য বলছেন উনি জানতেন যে জিমি ভ্যালেন্টাইন কীভাবে তার চুরিগুলো করে, বিকজ হি হ্যাড লার্ন দ্যাম ওয়াইল ওয়ার্কিং অন দি স্প্রিংফিল্ড কেস। কারণ ওই স্প্রিংফিল্ড কেসে উনি ছিলেন, ডিটেকটিভ ইনভেস্টিগেশন করেছিলেন, তার জন্য উনি জানতেন। লং জাম্পস, কুইক গেটঅ্যাওয়েজ, নো কনফেডারেটস, and a taste for good society. These ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. Okay, বুঝছে তাহলে ওর হ্যাবিটগুলো কি জিমি ভ্যালেন্টাইনের? অ্যাজ পার বেন প্রাইস, লং জাম্পস, লম্বা লম্বা জাম্প দিতে পারে। কুইক গেটঅ্যাওয়েজ, কুইক গেটঅ্যাওয়েজ মানে নিজের কাজটা করেই খুব তাড়াতাড়ি ওখান থেকে সরে যেতে পারে। নো কনফেডারেটস, কনফেডারেটস মানে ও একাই কাজ করে, কোনো সঙ্গী নেই ওর। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি মানে উঁচু মহলের লোকজনের সঙ্গে পরিচয় আছে। দিজ ওয়েজ, এই সমস্ত জিনিস ওর সঙ্গে থাকার জন্য কী হয়েছিল? হেল্প মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন। গাইজ, এখানে দ্য মিনিং অফ রেট্রিবিউশন ইজ পানিশমেন্ট। সো বিকজ ওনার হাই সোসাইটিতে খুব ভালো পরিচয় ছিল জিমি ভ্যালেন্টাইনের, আর কারোর সঙ্গে কাজ করতো না, আর খুব যেখানে কাজ করতো কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যেতে পারতো, সেই জন্য বেশিরভাগ সময়ে সে যে অপরাধগুলো করতো সেই অপরাধগুলো করে সেটা থেকে ছাড়া পেয়ে যেত। রেট্রিবিউশন মিনস পানিশমেন্ট, মানে কোনো পানিশমেন্ট সে পেত না। ডজার মিনস অ্যাভয়েডেড, হি ওয়াজ বিং এবল টু অ্যাভয়েড দ্য পানিশমেন্টস, তার মানে ওর কোনো শাস্তি হতো না। It was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman and other people with burglar-proof safes felt more at ease. So it was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman. মানে এটা মার্কেটে একটু কথাটা ছড়িয়ে পড়লো যে বেন প্রাইস, যে ডিটেকটিভ, ফেমাস ডিটেকটিভ, উনি এই যে জিমি ভ্যালেন্টাইনকে ধরার দায়িত্বটা আবার নিয়েছেন। এলিউসিভ ক্র্যাক্সম্যান মানে যে সমস্ত লকার এবং সেফ ভাঙতে পারে, এবং এলিউসিভ মিনস ইউ ক্যান সে মিস্টিরিয়াস, মানে যাকে ডেসক্রাইব করা ভীষণ ডিফিকাল্ট। এই ধরনের একটা ক্যারেক্টার হচ্ছে জিমি ভ্যালেন্টাইন, যে কোথা দিয়ে আসে আর কিভাবে যে সেফটা ভাঙে এবং কোথা দিয়ে বেরিয়ে যায় তার কোনো ক্লুই পাওয়া যায় না। তো সেই জন্য ওনাকে এলিউসিভ ক্যারেক্টার নাম দেওয়া হয়েছে। সো বলছে এই এলিউসিভ ক্র্যাক্সম্যান একে ধরার জন্য কাকে, যখন বেন প্রাইসকে দায়িত্বটা দেওয়া হয়েছে, এটা এই কথাটা মার্কেটে ছড়িয়ে পড়লো, তখন কি হলো? আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেফস ফেল্ট মোর অ্যাট ইজ, মানে যাদের চুরি হয়নি এখনো সেফগুলো এবং যাদের বার্গলার প্রুফ সেফ ছিল, তারাও এতদিন ভীত ছিল, বিকজ তারা জানতো আমরা বার্গলার প্রুফ হলেও আমাদের সেফগুলো কিন্তু এখনও ইন ডেঞ্জার আছে। ওয়াই? বিকজ এর আগে জিমি ভ্যালেন্টাইন কিন্তু বার্গলার প্রুফ সেফও ভেঙে দিয়েছে খুবই ইজিলি। ওরা লেখা ছিল না আগে, জাস্ট লাইক চিজ, জাস্ট লাইক কাটিং চিজ। তো সেরকম কিন্তু যখন দেখলো বেন প্রাইস ওই জিমি ভ্যালেন্টাইনকে ধরার দায়িত্ব নিয়েছেন, তখন সবাই একটু আশ্বস্ত হলো। ফেল্ট এট ইজ মানে আশ্বস্ত, যে ঠিক আছে তাহলে এবার আর চুরি হবে না। এরপরে নেক্সট চুরিটা হওয়ার আগেই বেন প্রাইস নিশ্চয়ই জিমি ভ্যালেন্টাইনকে ধরে ফেলবেন। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad, down in the blackjack country of Arkansas. So guys, one afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore. So basically এই লাইনটার মানে হচ্ছে যে এরকম একটা আফটারনুন মানে বলতে পারো ওই সন্ধ্যেবেলায়, এরকম একটা সন্ধ্যেবেলায় জিমি ভ্যালেন্টাইন তার স্যুটকেস, মানে যে স্যুটকেসটাতে ওর চুরির যাবতীয় জিনিস আছে, সেটা নিয়ে এলমোর বলে
একটা জায়গায় এসে পৌঁছালো। এবারে এলমোর একটু ডেসক্রিপশন দেওয়া হচ্ছে। A little town 5 miles off the railroad down in the blackjack country of Arkansas. কোথায় এটা? রেল রোড থেকে 5 মাইল দূরে। এবং এটাকে গাইস ওই যে বলা হচ্ছে না, এবং এটা ছোট্ট একটা শহর, ইটস নট আ বিগ টাউন, ইটস আ ভেরি স্মল টাউন, অ্যান্ড ইন দি ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। গাইস এখানে ব্ল্যাক জ্যাক মানে হচ্ছে, ব্ল্যাক জ্যাক ইজ আ সর্ট অফ ট্রি, এটা এক ধরনের গাছ যেখানের মাটিতে চাষ ভালো হয় না, মানে যেখানকার মাটিটার উর্বর শক্তি খুব কম, পুয়ার সয়েল যাকে বলে, সেখানে এই সমস্ত ছোট ছোট গাছগুলো হয়। তো এবং এই গাছগুলো ব্ল্যাক জ্যাক বলা হয়। তো যেহেতু ওই এরিয়াটায়, ওই আরকানসাস মানে ওই যে টাউনটা গিয়েছিল, ওই টাউনটাতে ওই ধরনের গাছ প্রচুর হতো, তার জন্য সেই এখানে ও হেনরি ওটাকে ব্ল্যাক জ্যাক কান্ট্রি হিসাবে নাম দিয়েছে, মানে আরকানসাসটাকে ব্ল্যাক জ্যাক কান্ট্রি বলা হচ্ছে। তো তার মানে এখান থেকে আরেকটা ইন্টারপ্রিটেশন গাইজ আমরা পাই, বিকজ দ্য সয়েল ওয়াজ পোর দেয়ার, সো ইট ওয়াজ নট ডেন্সলি পপুলেটেড, মানে খুব বেশি লোক ওই টাউনটাতে বসবাস করতো না, কারণ ওখানে যে জমি ছিল সেটা চাষের অযোগ্য ছিল। ওকে গাইজ, জিমি, looking like an athletic young senior just home from college, went down the board sidewalk towards the hotel. জিমি ভ্যালেন্টাইনের শারীরিক অবস্থাটা আমরা এখানে খোঁজ পাচ্ছি। সো ইভেন দো জিমি ভ্যালেন্টাইন ইজ আ থিভ, কিন্তু হি ওয়াজ আ ভেরি ফিট কাইন্ড অফ এ গাই, মানে খুব ভীষণ শক্ত সমর্থ। কেন? ওই যে বলা হয়েছে, মানে এমনভাবে ও হাঁটাচলা করছিল জিমি ভ্যালেন্টাইন, দেখে মনে হচ্ছিল একজন ইয়াং অ্যাথলিট এবং সিনিয়র, মানে অনেক দিন ধরে এই অ্যাথলেটিক্সের ফিল্ডে আছে, অ্যান্ড হি ইজ ভেরি হি হ্যাজ এ লট অফ এনার্জি অ্যান্ড হি ইজ ভেরি সুইফট, এবং মানে যে মুভমেন্টগুলো, সেই মুভমেন্টগুলো খুব সুইফট এবং খুব দৃঢ়, এবং মনে হচ্ছে যে কি জাস্ট এইমাত্র কলেজ থেকে বেরিয়েছে। তো এবং কোথা দিয়ে হাঁটছিল? ওই আরকানসাস সিটিতে, ওয়েন্ট ডাউন দি বোর্ড সাইড ওয়াক টুয়ার্ডস দি হোটেল। তো সাইড ওয়াক মানে দেখবে রাস্তার দুধারে হাঁটার জন্য যে রাস্তা থাকে তাকে বলে সাইড ওয়াক। ওই সাইড ওয়াকতে হাঁটতে হাঁটতে ও একটা হোটেলের দিকে যাচ্ছিল। A young lady crossed the street, passed him at the corner, and entered a door over which was the sign, the Elmore Bank. A young lady, ওই হাঁটছিল জিমি ভ্যালেন্টাইন, নিয়ে একটা মোড় ঘুরতেই জিমি ভ্যালেন্টাইন মুখোমুখি হলো একটা ইয়াং লেডির সঙ্গে, রাউন্ড দ্য কর্নারে, মানে ওই কোনাটা ঘুরতেই। এবং সেই ইয়াং লেডিটা, তারপরে যখন জিমি ভ্যালেন্টাইন ঘুরে দেখলো যে কোথায় যাচ্ছে ইয়াং লেডিটা, তখন দেখলো যে ইয়াং লেডিটা একটা বিল্ডিংয়ে এন্টার করলো। সো শি এন্টার্ড আ বিল্ডিং, এবং সেই বিল্ডিংটার উপরে যে সাইনবোর্ডটা ছিল, সেই সাইনবোর্ড লেখা ছিল দি এলমোর ব্যাংক। তার মানে বোঝা গেল যে ওই দ্যাট ইয়াং লেডি এন্টার্ড ইনটু আ ব্যাংক, অ্যান্ড দ্য নেম অফ দ্য ব্যাংক ওয়াজ দি এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, forgot what he was, and became another man. যখন ওই মোড়টা ঘুরছিল, যখন ওই দুজনের চোখাচোখি হলো, যখন চোখ পড়তেই জিমি ভ্যালেন্টাইন ভুলে গেল যে ও আসলে কি, অ্যান্ড হি ফরগট এভরিথিং, দ্যাট মিনস হি ওয়াজ মেসমারাইজড, তার মানে ও অভিভূত হয়ে গেল বাই দ্য বিউটি অফ দ্যাট ইয়াং লেডি। অ্যান্ড সঙ্গে সঙ্গে ভুলে গেল যে আই অ্যাম এ থিপ, সঙ্গে সঙ্গে ভুলে গেল যে আই অ্যাম অ্যান ইমোশনলেস পারসন। সঙ্গে সঙ্গে ও কিন্তু একটা হি বিকাম এ ডিফারেন্ট পারসন ফর দ্য ভেরি শর্ট স্প্যান অফ টাইম। যতক্ষণ ও সেই লেডিটার চোখের দিকে তাকিয়েছিল ততক্ষণ পর্যন্ত ও একটা কমপ্লিট ডিফারেন্ট পারসনে পরিণত হয়ে গেছিল। শি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি। তারপরে এই কিছুক্ষণ দৃষ্টি বিনিময়ের পরে ওই লেডি, দ্যাট ইয়াং লেডি লোয়ার্ড হার আইজ, এবং চোখ নামিয়ে দিল, অ্যান্ড কালার্ড স্লাইটলি, এবং দেখে বোঝা গেল মুখের কালার দেখে যে একটু বেশ লজ্জাই পেয়েছে। সো কালার্ড স্লাইটলি মানে বলতে পারো যে লজ্জা একটু লাল হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য রিজন ওইভাবে ইউজ করেছেন ও হেনরি, কালার্ড স্লাইটলি। Young men of Jimmy's style and looks were scarce in Elmore. এবং কেন that young lady colored? Because she kind of liked
জিমি ভ্যালেন্টাইন, মানে প্রথম দেখাতেই জিমি ভ্যালেন্টাইনকে বেশ পছন্দ হয়ে গেছিলো। ওয়াই? বিকজ ওই এলমোর বললাম, এলমোর হচ্ছে এমন একটা সিটি, একটা ছোট্ট একটা টাউন যেখানে চাষবাস হয় না, এবং ওখানে জিমি ভ্যালেন্টাইন মতো একটা ইয়াং, ফিট এবং অত সুন্দর স্টাইলিশ ছেলে সচরাচর দেখা যায় না। সেই জন্য জিমি ভ্যালেন্টাইনকে দেখে দ্যাট ইয়াং লেডি ওয়াজ অলসো ইমপ্রেসড। Jimmy collared a boy loafing on the steps of the bank as if he were one of the stockholders and began to ask him questions about the town, feeding him dimes at intervals. So guys, Jimmy collared a boy loafing on the steps of the bank. তো collared মানে guys, কারো ধরো কলার যদি আমি ধরি, তাহলে that person is completely in my control. তো সেই জন্য কিছু মুদ্রা দিয়ে, লোফিং মানে এমলেসলি ওই ব্যাংকটার সিঁড়িতেই একটা ছেলে বসেছিল, তো ওই ছেলেটাকে কিছু মুদ্রা দিয়ে তাকে কলার্ড মানে তাকে সম্পূর্ণ নিজের কন্ট্রোলে করে নিল জিমি ভ্যালেন্টাইন। এবং হি স্টার্টেড আস্কিং কোয়েশ্চেন, এবং তারপরে কোয়েশ্চেন করতে শুরু করলো। দেখো এখানে লেখা আছে অ্যাজ এফ হি ওয়্যার ওয়ান অফ দি স্টক হোল্ডার্স। তার মানে কোয়েশ্চেন করতে লাগলে এমনভাবে যে ও হয়তো এই ব্যাংকের কিছু স্টক কিনতে চায় এবং স্টক হোল্ডার হতে চায়, তার মানে মালিকানা নিতে চায় ব্যাংকে, তার জন্য ওর কিছু ইনফরমেশন দরকার। দ্যাট ইজ দ্য রিজন হি ইজ আস্কিং দ্য কোয়েশ্চেন। সো এরকম একটা ভান করে, এবং তার জন্য সে কিছু মুদ্রাও দিল ওকে, এরকম একটা ভান করে ও ওই ছেলেটার কাছ থেকে এই সিটিটার সম্বন্ধে আস্তে আস্তে ইনফরমেশন গ্যাদার করতে লাগলো। ওকে, সেই জন্য গাইজ এখানে বলা হচ্ছে দেখো, and began to ask him questions about the town, feeding him dimes at intervals. Dimes মানে, এবং কিছু কিছু সময় পর পরে ও কিছু কিছু মুদ্রাও দিচ্ছিল যাতে ও ইনফরমেশনগুলো দেয়। By and by the young lady came out, looking royally unconscious of the young man with the suitcase, and went her way. এটার মানে হচ্ছে বাই অ্যান্ড বাই ইয়াং লেডি, এবং কথা বলছে আসলে জিমি ভ্যালেন্টাইনের আসল উদ্দেশ্য ছিল টু ফলো দ্যাট ইয়াং গার্ল। সো দ্যাট ইজ দ্য রিজন ও শুধু ওই সময়ে কাটাচ্ছিল ওই ছেলেটার সঙ্গে কথা বলে। তো এইভাবে সময় কাটাতে কাটাতে অবশেষে কিছুক্ষণ পরে ওই ইয়াং লেডিটা কেম আউট অফ দ্য ব্যাংক থেকে বাইরে বেরিয়ে এলো, লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়াং ম্যান। এবং যখন বাইরে বেরোলো ওই মেয়েটি কোনো দিকে তাকানো, রয়্যালি মানে ওনার হাবভাব দেখে হাবভাবের মধ্যে একটা আভিজাত্য ছিল, একটা রাজার মতন ভাব ছিল। তো সেই রকম যে অন্য কোনো দিকে না তাকিয়ে, বা ওই যে সিঁড়িতে জিমি ভ্যালেন্টাইন একটা ছেলের সঙ্গে কথা বলছে, এগুলো সব আনকনসিয়াস, মানে শি ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্যাট, ওদিকে লক্ষ্যই করলো না। ওদিকে লক্ষ্য না করে সে কি করলো, শি ওয়েন্ট হার ওয়ে, মানে সে নিজের রাস্তাতে চলতে শুরু করলো। Isn't that young lady Polly Simpson? Asked Jimmy with spacious guile. গাইজ এখানে স্পেশাস গাইল মানে ভীষণ ধূর্ততার সঙ্গে জিমি ভ্যালেন্টাইন জিজ্ঞাসা করলো ওই ছেলেটাকে, যখন বেরিয়ে এলো ইয়াং লেডিটা, তখন ওই ইয়াং লেডিকে দেখিয়ে বললো এটা পলি সিম্পসন না? মানে কিন্তু ও জাস্ট একটা নাম বলছে, মানে যাতে মানে ডাইরেক্টলি ও বয়টাকে না জিজ্ঞাসা করে যে হু ইজ শি, তাহলে সন্দেহ হতে পারে। তখন সেই জন্য বলছে ইজন্ট দ্যাট পলি, এটা পলি সিম্পসন না? না, said the boy. She is Annabel Adams. Her pa owns this bank. বললো না না, এটা তো সেই ট্র্যাপে ওই ছেলেটা পড়ে গেল। বললো না, এটা পলি সিম্পসন না, ওর নাম হচ্ছে অ্যানাবেল অ্যাডামস, ও হচ্ছে এই ব্যাংকের যে মালিক তার মেয়ে। Why would you come to Elmore for? Is that a gold chain? তো তারপরে ছেলেটা জিজ্ঞেস করে ওসব ছাড়ো, তুমি এলমোরে কেন আসছো? বিকজ এলমোর ইজ এ কাইন্ড অফ এ টাউন ওয়ে নো ওয়ান কেম, কেউই আসতো না। তো বলছে তুমি এলমোরের মতো একটা টাউনে কেন হলে? তারপরে একটা গোল্ড চেন পড়েছিল, তখন বলো কি এটা গোল্ডের চেন পরে আছো না তুমি? আই এম গোয়িং টু গেট আ বুলডগ, গট এনি মোর ডাইমস? তারপরে জিমি ভ্যালেন্টাইন বলো হ্যাঁ আমি এটা গোল্ড চেনই ঠিকই ধরেছো তুমি। তো তারপরে তখন ওই ছেলেটা জিজ্ঞাসা করলো কি আমার অনেকদিন ইচ্ছা একটা বুলডগ কেনার। তো গট এনি মোর ডাইমস মানে কি তুমি কি কিছু আমাকে পয়সা দিতে পারো যাতে আমি একটা বুলডগ কিনতে পারি? বিকজ যখন ওই ছেলেটা দেখলো যে জিমি ভ্যালেন্টাইন ইজ আ ভেরি রিচ পারসন, তখন বললো কি এর কাছ থেকে কিছু টাকা চাইতেই পারে। সো সেই আশাতেই চাইলো। বাট জিমি ভ্যালেন্টাইন ওয়েদার অর নট
হি গেভ দ্য মানি, দিল কিনা সেটা কিন্তু এখানে আর ও হেনরি এক্সপ্লেন করেনি, তারপরে উনি একটা ডিফারেন্ট ইনসিডেন্টে চলে গেছেন। ওকে, সো দেখা যাক তার পরের ইনসিডেন্টটা কি। জিমি ওয়েন্ট to the Planeter's Hotel, registered as Ralph D. Spencer, and engaged a room. জিমি কোন হোটেলে গিয়ে উঠলো? প্ল্যানেটার্স হোটেল, অ্যান্ড নিজের নামটা কি লেখালো? র্যালফ ডি স্পেন্সার, অ্যান্ড একটা রুম বুক করলো। হি লিনড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দি ক্লার্ক। তারপরে ওই মানে ওই যেখানে রেজিস্টার করছিল সেখানে একটু ঝুঁকে পড়ে ওই ক্লার্কটাকে ও এখানে আসা প্ল্যাটফর্ম ইজ দ্য রিজন অফ কামিং হিয়ার, এখানে আসা, কারণ হোটেলে গেলে যে কোনো হোটেলে দেখবে রুম বুক করলে ইউ হ্যাভ টু গিভ ইউর নেম, অ্যাড্রেস, অ্যান্ড ওয়ান অফ দ্য ফিল্ড ইজ অ্যান্ড ওয়ান অফ দ্য কোয়েশ্চেন দ্যাট দে আর গোইং টু আস্ক ইজ যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট ইন দিস টাউন। তো সেটা যখন জিজ্ঞেস করলো তখন ও ঝুঁকে পড়ে ক্লার্কটাকে কি বললো, ওর আসার কারণটা বললো। দেখো আসার কারণটা কি বলছে। He said he had come to Elmore to look for a location to go into business. বললো কি আমি একটা এখানে জায়গা দেখতে এসেছি এলমোরে, এবং আমি একটা ব্যবসা করতে যাই। তো সেই ব্যবসাটা কি করব সেটারই একটা, এবং ব্যবসাটা কি করবো সেটাও বলবে পরে, কিন্তু বললো এই ভিজিটটার কারণ হচ্ছে আমি ব্যবসার জন্য একটা লোকেশন খুঁজতে এসেছি। হাউ ইজ দ্য শু বিজনেস নাও ইন দিস টাউন? গাইজ তারপর বলছে হাউ ইজ দ্য শু বিজনেস নাও ইন দিস টাউন। বলছিল কি জায়গা তো দেখছি, এবং জায়গাটা দেখছি, আমি ভাবছি যে এটা জুতোর একটা ব্যবসা করবো। জুতোর ব্যবসাটা এই শহরে কেমন চলে? হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? জুতোর ব্যবসা করবো ভাবছি। সো ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, বলে মানে কি করা যাবে কি? সো তার কি জুতোর ব্যবসা কি ফিউচার আছে? সো এই সমস্ত জিনিস ও জিজ্ঞাসা করতে গেল ক্লার্কটাকে। দি ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ এ জিমি, এবং যেভাবে জিমি কথা বলছিল এবং যে ধরনের জামা কাপড়ও পরেছিল তাতে ক্লার্ক যে ছিল হি ওয়াজ ভেরি ইমপ্রেসড, এবং সে ভীষণভাবে প্রভাবিত হয়ে গেল। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দি থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর। তো এখানে যে ক্লার্কটা ছিল না, সেই ক্লার্কটা নিজেই মানে ও ভীষণ হি লাইকড ফ্যাশন ভেরি মাচ, এবং ও নিজেও ফ্যাশন করতে খুব ভালোবাসতো, এবং ওইখানের ওই এলমোর টাউনে যে সমস্ত ইয়াং ছিল তাদের বলতে পারো ও একটা রোল মডেল ছিল ইন ওয়েন ইট কামস টু ফ্যাশন। তো সেই জন্য ও যখন সামনে জিমি ভ্যালেন্টাইনকে দেখলো এত একটা ফ্যাশনেবল ব্যক্তি, তখন হি ওয়াজ হাইলি ইমপ্রেসড। এখানে গাইজ এই যে মাইন্ডটা দিয়েছে না, সো ওয়াজ সামথিং অফ আ প্যাটার্ন অফ ফ্যাশন টু দি থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর। থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর মানে ওই যে বললাম যে ওখানে যে যুবক সমাজ ছিল তাদের কাছে দে ওয়ার নট রিচ, দে ডিডন্ট হ্যাভ ইনাফ মানি, এবং তাদের কাছে অত টাকা ছিল না ফ্যাশন করা, তাও যতটুকুই তাদের সামর্থ্য ছিল এবং যতটুকু তারা ফ্যাশন করতে পারতো সেই 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 কমিউনিটিটার বলতে পারো একজন আইকন ছিল এই ক্লার্কটা ফ্যাশনের দিক থেকে। But he now perceived his shortcomings. But he now perceived his shortcomings মানে হচ্ছে গাইজ যে যখন ওই সামনে জিমি ভ্যালেন্টাইনকে দেখলো ও নিজে ভাবতো যে হি ইজ ভেরি ফ্যাশনেবল, কিন্তু যখন ওর জিমি ভ্যালেন্টাইনের ফ্যাশন দেখলো তখন শর্টকামিংস মানে ডিফেক্টস, মানে ও তখন বুঝতে পারলো যে ওর ফ্যাশনে কী কী ডিফেক্টস আছে। While trying to figure out Jimmy's manner of tying his four in hand, he cordially gave information. তো ওই যে একটা টাই পড়েছিল জিমি ভ্যালেন্টাইন, সেটা একটা বিশেষ প্রক্রিয়াতে বাঁধা ছিল, এবং 19th সেঞ্চুরিতে দ্যাট ওয়াজ ভেরি পপুলার। মানে যারা ভীষণ সোফিস্টিকেটেড অ্যান্ড রিচ অ্যান্ড ফ্যাশনেবল পারসন দে ওনলি ওর দ্যাট কাইন্ড অফ টাই, এবং সেই টাইটার কি নটটার নাম ছিল ফোর ইন হ্যান্ড। তো সেই ধরনের তো সেই জন্য ওর জানার ইচ্ছা ছিল যে জিমি ভ্যালেন্টাইন ওই টাইটা কীভাবে ওই স্টাইলে বেঁধেছে, এবং ওই ইনফরমেশনটা পাওয়ার আশায় ওকে যে যে ইনফরমেশনগুলো জিজ্ঞাসা করা হয়েছিল যে এখানে শু বিজনেস চলবে কিনা, এখানে শু বিজনেসের ফিউচার আছে কিনা, কোনো ভালো লোকেশন আছে কিনা, সেগুলো খুব কোর্ডিয়ালি মানে খুব বন্ধুত্বপূর্ণভাবে ইনফরমেশনগুলো জিমি ভ্যালেন্টাইনকে দিতে লাগলো, যাতে জিমি ভ্যালেন্টাইন ওকে এই ফোর ইন হ্যান্ড এই টাইটা কীভাবে বাঁধতে হয় সেটা যাতে ওকে শিখিয়ে দেয়। ইয়েস, there ought to be a good opening in the shoe line. There wasn't an exclusive shoe store in the place.
যে তখন ওই ক্লার্কটা বলি ইয়েস দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, বলছে অবশ্যই শু মানে শু লাইন মানে গাইজ একটা পার্টিকুলার শুয়ে ব্র্যান্ড, বলছে হ্যাঁ শুয়ের খুব ভালো এখানে বিজনেস চলবে, বা বলতে পারো কি দেয়ার ইজ আ লট অফ ডিমান্ড ফর শুজ। There wasn't an exclusive shoe store in the place. বলো কি এক্সক্লুসিভ মানে এমন একটা শু স্টোর এই টাউনে নেই যেটাতে স্পেশাল মানে এমন শুজ পাওয়া যায় যেটা আর কোথাও পাওয়া যায় না, সেটাকে বলা হয় এক্সক্লুসিভ। বলছে একটাও শু স্টোর নেই। সো শু বিজনেস হ্যাজ গুড ফিউচার ইন দিস টাউন। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোরস হ্যান্ডেল দ্যাম। তো বলছে শু স্টোর যেহেতু নেই সেই জন্য ড্রাই গুডস যেখানে পাওয়া যায় অ্যান্ড জেনারেল স্টোর্স মানে মুদিখানার দোকান, সেইখানেতেই কিছু কিছু অল্প স্বল্প শুজ রাখা থাকে, সেগুলোই তারাই শুজ বেচে। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড মিনস আপনি যাই বিজনেস করুন এখানে মোটামুটি ভালোই চলে। Hoped Mr. Spencer would decide to locate in Elmore. তো তখন ক্লার্কটা বললো আমি আশা করছি যে মিস্টার এলমোর মানে মিস্টার স্পেন্সার এখানের এই আমাদের এলমোর সিটিটাকে চুজ করবেন ওনার ওনার শুয়ের বিজনেস করার জন্য। He would find it a pleasant town to live in and the people very sociable. তার মানে বলছে যে তখন ক্লার্কটা ওকে আশ্বস্ত করলো যে এখানকার হি উড ফাইন্ড ইট আ প্লেজেন্ট টাউন টু লিভ ইন। বলছে এই যে টাউন ইটস আ ভেরি প্লেজেন্ট মানে থাকার জন্য উপযুক্ত টাউন, আপনি এটা থাকলেই এখানে বুঝতে পারবেন। অ্যান্ড পিপল ওয়ার ভেরি সোশিয়েবল মিনস এবং মানুষজন এখানকার ভীষণ ভালো, সোশিয়েবল মানে সামাজিক, এবং দে অল লিভ ইন পিস অ্যান্ড হারমনি টুগেদার। তো অল ইন অল ক্লার্কটা এটা বলতে চাইছিল যে ইফ ইউ সেট আপ আ শু বিজনেস হিয়ার ইউ উড গেইন আ লট অফ প্রফিট। Mr. Spencer thought he would stop over in the town for a few days and look over the situation. তো মিস্টার স্পেন্সার বললো মানে ওই সেই ক্লার্কটাকে যে মিস্টার স্পেন্সার ভাবছে যে কিছুদিন থেকে এই টাউনটাকে একটু দেখাশোনা করে নেবে যে বিজনেসটা কোথায় করা যায় বা কীভাবে শুরু করা যায় এই সমস্ত জিনিস। No, the clerk needn't call the boy. He would carry up his suitcase himself. It was rather heavy. তো তারপর বললো যখন ক্লার্কটা বললো কি তাহলে বয়কে ডেকে নিই মানে যে ওই স্যুটকেসটা রিসেপশন থেকে ও রুমে পৌঁছে দেবে। তো বললো না সেটার প্রয়োজন নেই, আমি নিজেই ক্যারি করবো বিকজ এই স্যুটকেসটা খুব ভারী। সো দ্যাট ইজ দ্য রিজন মিস্টার স্পেন্সার বললেন না আই উড ক্যারি ইট। মিস্টার র্যালফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট arose from Jimmy Valentine's ashes left by the flame of sudden and alternative attack of love, remained in Elmore and prospered. Guys, again, the Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine's ashes. Guys, এখানে ফিনিক্স মানে কি, এটা মানে অনেক পুরাণ কথায় কথিত আছে যে ফিনিক্স ইজ আ বার্ড, এবং এই পাখিটা আফটার এভরি 500 years প্রত্যেক 500 বছর পর পর দ্যাট বার্ড বার্নস ইটসেলফ নিজেকে পুড়িয়ে দেয়, এবং সেই পুড়িয়ে দেওয়ার ফলে যে অ্যাশেসগুলো থাকে ছাই যেটা পড়ে থাকে সেই ছাই থেকে আবার নতুনভাবে আর একটা ফিনিক্স জন্ম নেয়। সো দ্যাট ইজ দ্য স্টোরি বিহাইন্ড ফিনিক্স। তো এখানে জিমি ভ্যালেন্টাইন ইজ কম্পেয়ার্ড উইথ দ্য ফিনিক্স। তোমরা বলছো জিমি ভ্যালেন্টাইন অ্যাকচুয়ালি যে ছিল সেই জিমি ভ্যালেন্টাইনকে পুড়িয়ে একটা নতুন লোক সেই অ্যাশেস থেকে তৈরি হয়েছে, অ্যান্ড দ্যাট নেম ইজ মিস্টার র্যালফ স্পেন্সার। এবং দিস মিস্টার র্যালফ স্পেন্সার ইজ অ্যাটাকড বাই লাভ। দেখো এখানে এই কথাটা বলছে না, অ্যাশেস লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ। এবং ওয়াই জিমি ভ্যালেন্টাইন বার্নড ইটসেলফ বা হিমসেলফ, কেন নিজেকে পুড়িয়ে দিয়েছিল? বিকজ জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাটাকড বাই সাডেন লাভ। সাডেন লাভ অফ, আমরা বুঝতে পারছি এর আগে পড়েছি, দ্যাট ইয়াং লেডি হু ইজ দি ডটার অফ দ্য ব্যাংক। তো বিকজ অফ দ্যাট অ্যান্ড রিমেন্ড, এবং জিমি ভ্যালেন্টাইন কি ঠিক করলো এলমোরেই থাকবে অ্যান্ড প্রসপার, এবং থেকেও গেল এবং সেখান থেকেও উন্নতি করতে লাগলো। কি ধরনের উন্নতি? হি ওপেন্ড আ শু স্টোর অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড। ও কী করলো? ও সব কিছু আগের যে কার্যকলাপ করতো, চুরি করতো, সেটা বন্ধ করে দিয়ে একটা শু স্টোরই সত্যি খুললো। কোথায়? এলমোরে। এবং শুধু খুললই না,
অ্যান্ড গুড রান অফ ট্রেডম্যান এবং ব্যবসা বেশ ভালোই চলতে লাগলো। সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং সামাজিকভাবেও সে একজন সফল ব্যক্তি হিসেবে পরিচিত হলো, অ্যান্ড হি মেড এ লট অফ গুড ফ্রেন্ডস অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট। এবং অ্যাকমপ্লিশড মানে অ্যাচিভড মানে করতে সমর্থ হয়েছিল কি, উইশ অফ হিজ হার্ট, তার মনের একটা খুব বড় ইচ্ছা ছিল, সেই ইচ্ছা শক্তিটা পূরণ করতেও সম্মত হয়েছিল। কি ছিল সেই ইচ্ছা শক্তি? সম্মত হয়েছিল মানে সমর্থ হয়েছিল। হোয়াট ওয়াজ দ্যাট উইশ? He met Miss Annabel Adams and became more and more captivated by her charms. এবং ওর যে খুব ইচ্ছা ছিল যে অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে সে দেখা করবে, সে দেখা করলো এবং became more and more captivated by her charms, এবং তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠলো। এবং যত দিন যেতে লাগলো, যত অ্যানাবেলের সঙ্গে মিশতে লাগলো, he was more captivated মানে attracted by her charm, মানে ওর ওই দ্যাট অ্যানাবেলের চার্মে সে আরও আকর্ষিত হয়ে পড়লো। দ্যাট মিনস he was, Jimmy Valentine, aka means also known as Mr. Ralph Spencer. কি হলো? He fell in love with Miss Annabel. At the end of a year, the situation of Mr. Ralph Spencer was this. এক বছর এরকম চললো। এক বছর পরে মিস্টার র্যালফ স্পেন্সারের অবস্থাটা এরকম দাঁড়ালো। কিরকম? He had won the respect of the community. His shoe store was flourishing, and he and Annabel were engaged to be married in 2 weeks. এক বছরে এত উন্নতি এবং এত অ্যাচিভমেন্ট হয়ে গেল মিস্টার র্যালফ স্পেন্সারের। কি করলো? ফার্স্ট he earned the respect of community, মানে যে জায়গায় বাস করতো সেই কমিউনিটি মানে সেই এলাকার লোকেদের কাছে ও একজন সম্মানিত লোক হিসেবে গণ্য হতো। হি ওয়াজ রেসপেক্টেড বাই আদার পিপল। এটা ফার্স্ট। হি শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, এবং যে শু স্টোরটা করেছিল সেটা ফ্লারিশিং মানে ক্রমে ক্রমে আরও ভালো থেকে ভালোর দিকে যাচ্ছে, ফ্লারিশ করেছে মানে প্রসপার্ড মানে ডেভেলপড। অ্যান্ড সব থেকে বড় অ্যাচিভমেন্ট কী করেছিল? হি অ্যান্ড মিস অ্যানাবেল, দ্যাট মিনস দ্য ড্রিম গার্ল, দ্য গার্ল ফর হোম মিস্টার জিমি ভ্যালেন্টাইন চেঞ্জড, সেই মেয়েটাকে হি ওয়ার এনগেজড, এবং তারা এনগেজ ছিল, এবং they were about to get married in 2 weeks, এবং তারা 2 সপ্তাহের মধ্যেই তাদের বিয়ে ঠিক হয়ে গেল। This happened in only 1 year. Mr. Adams, the typical plodding country banker, approved of Spencer. এমনকি শুধু তাই না, মিস্টার অ্যাডামস, দ্যাট মিন দ্য ফাদার অফ মিস অ্যানাবেল, উনিও রাজি হয়ে গেছিলেন। উনি কী ধরনের ব্যক্তি ছিলেন সেটা এখানে একটু বলা হয়েছে। মিস্টার অ্যাডামস, দি টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার। টিপিক্যাল মানে যেরকম কান্ট্রি, মানে ওই কান্ট্রি মানে কি গাইজ, যেমন ধরো আমেরিকা আছে, মেন সিটি, হার্ট অফ আমেরিকা, আর আশেপাশে মানে গ্রাম্য এলাকাগুলোকে আমেরিকার কান্ট্রি সাইড বলা হয়। তো এবং ওই কান্ট্রি সাইডে বেশিরভাগ কী হতো? কান্ট্রি সাইডে বেশিরভাগ যারা ফার্মার ছিলেন তারাই বসবাস করতেন, এবং সেখানেও ছোটো ছোটো টাউন গড়ে উঠেছিল, তার মধ্যে এই এলমোর একটা ছিল। তো সেই রকম একটা গ্রামের কান্ট্রি, একটা গ্রামের মানুষ যেরকম হয়, মিস্টার ব্যাংকার ঠিক সেরকমই ছিল। টিপিক্যাল মানে কমন। অ্যান্ড প্লডিং কান্ট্রি, প্লডিং মানে গাইজ একটা লোক যারা হাঁটে, ইটস এ স্টাইল অফ ওয়াকিং। এই হাঁটাটা এমনভাবে হাঁটে যেন মনে হয় তাদের পাগুলো ভীষণ ভারী, এবং দে ওয়্যার স্ট্রাগলিং টু লিফট দেয়ার ফিট, এবং তারা খুব মানে পাগুলো তুলতে তাদের খুব কষ্ট হচ্ছে, এই ধরনের তারা পা টেনে টেনে হাঁটে। সো ঠিক সেই রকমই, এবং অল দ্য কান্ট্রি পিপল ইউজ টু ওয়াক লাইক দিস। তো ঠিক সেই রকমই মিস্টার অ্যাডাম, দ্যাট মিনস দি ফাদার অফ মিস অ্যানাবেল, উনিও ঠিক এইভাবে হাঁটতেন, এবং ওনার স্বভাব চরিত্র একটা কমন কান্ট্রিম্যানের মতো ছিল। ওকে, অ্যান্ড হি অলসো অ্যাপ্রুভড, বাট দ্যাট মিনস হি অলসো লাইকড মিস্টার র্যালফ স্পেন্সার অর মিস্টার জিমি ভ্যালেন্টাইন, যেটা তুমি ইচ্ছা নিতে পারো। Annabel's pride in him almost equaled her affection. এবার একটু অ্যানাবেলের তরফে চলে যাই। Annabel's pride in him, তার মানে হিম মিনস অন মিস্টার র্যালফ স্পেন্সার, মানে তোর ও ভীষণ গর্ব হতো। সো বিকজ শি ওয়াজ ভেরি প্রাউড অফ মিস্টার র্যালফ স্পেন্সার। তো দ্যাট মিনস, এবং ওর প্রাউডও ছিল, অ্যান্ড শি অলসো লাভড। দ্যাট মিনস এটাও বোঝা যাচ্ছে যে ইট ওয়াজ নট ওয়ান সাইডেড লাভ, দে বোথ লাভড each other so much. The pride and love, they almost were equal. He was as much
at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. মানে তাহলে মিস্টার র্যালফ স্পেন্সার বেশিরভাগ সময়টা কোথায় কাটাতো? দুটো জায়গায়, একটা হচ্ছে মিস্টার অ্যাডামসের বাড়িতে, আর না হলে মিস অ্যানাবেলের একটা সিস্টার ছিল হু ওয়াজ ম্যারিড, তার বাড়িতে। দ্যাট মিনস ওদের মিস অ্যানাবেলের ফ্যামিলির সঙ্গেই মিস্টার র্যালফ স্পেন্সারের সময়টা কাটতো, মানে এমনভাবে সময় কাটাতো মনে হতো অ্যাজ ইফ হি ইজ অলরেডি আ মেম্বার অফ দ্যাট ফ্যামিলি। One day, Jimmy sat down in his room and wrote this letter, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. একদিন জিমি ভ্যালেন্টাইন একটা চিঠি লিখলো এবং চিঠি লিখে একটা সেফ মানে একটা গুপ্ত অ্যাড্রেস, সেই গুপ্ত অ্যাড্রেসে সেই চিঠিটাকে পাঠিয়ে দিল। এবং সেই চিঠিটা কোথায় পাঠালো? সেন্ট লুইস বলে একটা জায়গায়। আচ্ছা, কি লেখা ছিল ওই চিঠিটাতে সেটা এবারে দেখা যাক। Dear old pal, pal means friend, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. তো লিখেছে যে I want you to be at Sullivan's place. Sullivan's place is the name of a place, একটা জায়গার নাম। কোথায় আছে সেটা? লিটল রক বলে একটা জায়গা, সেখানে। বলছে আমি তোমাকে ওইখানে নেক্সট বুধবার রাত্রি 9টার সময় তুমি ওখানে আমার সঙ্গে দেখা করো। I want you to wind up some little matters for me. That means ও বলছে কি আমার কিছু আনফিনিশড কাজ আছে, সেইগুলোকে আমি চাই যে তুমি আমার হয়ে শেষ করো, মানে ফিনিশ করো। And also I want to make you a present of my kit of tools. এবং তাই নয়, এবং আমি আরও চাই, এবং আমি তোমাকে একটা প্রেজেন্ট মানে গিফট দিতে চাই, এবং গিফট হিসাবে ওই আনফিনিশড কাজগুলো যেহেতু করে দেবে আমার, সেই জন্য I'll give you a gift also. What's that gift? আমার যে টুল বক্সটা ছিল, অ্যান্ড দ্যাট টুল বক্স হুইচ আই এম ফেমাস ফর, যে টুল বক্সটার জন্যই আমি এত ফেমাস হয়েছিলাম, বা আমি যে কাজ করতাম সেই কাজে আমি বলতে পারো যে একদম নাম্বার 1 ছিলাম, সেই টুল বক্সটা I want to gift that to you. আমি তোমাকে সেটা দিতে চাই। I know you'll be glad to get them. You couldn't duplicate the lot for $1,000. তো বলো, আমি জানি তুমি এটা পেলে ভীষণ খুশি হবে, কারণ তুমি $1,000 দিলেও এই সমস্ত টুলগুলোকে ডুপ্লিকেট করতে পারবে না, মানে এরকম টুল আর কোথাও পাবে না। Say Billy, I have quit the old business a year ago. এবার তুমি তখন বলতে পারো যে আমি কেন আমি দিচ্ছি, বলতে পারো কি যে আমি 1 বছর আগে আমি যে কাজ করতাম সেই কাজ করা ছেড়ে দিতে। দ্যাট ইজ দ্য রিজন আই এম গিভিং ইট টু ইউ। I've got a nice store. বলো কি করছি আমি এখন? আমি একটা সুন্দর একটা দারুণ একটা নাইস স্টোর, মানে আমি একটা দোকান খুলেছি, এবং সেই দোকানটাতে সেই দোকানটাই আমি চালাচ্ছি। সো আই হ্যাভ লেফট মাই ওল্ড বিজনেস মিনস আই হ্যাভ লেফট মাই ওল্ড অ্যাক্টিভিটিস। I'm making an honest living and I'm going to marry the finest girl on earth 2 weeks from now. তারপরে লিখেছে বন্ধুকে যে I'm making an honest living, মানে আমি এখন অনেস্টলি বসবাস করছি, জীবনযাত্রা অতিবাহিত করছি। দ্যাট মিনস I am not taking others money anymore. আমি এখন সততার সঙ্গে জীবনযাপন করছি, এবং আই এম গোইং টু ম্যারি দি ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks from now. এবং বলো কি পৃথিবীর সব থেকে ভালো মহিলার সঙ্গে আমার বিয়ে হচ্ছে আজ থেকে ঠিক 2 সপ্তাহ পরে। সো হি ইজ টেলিং দ্যাট আই এম ভেরি হ্যাপি উইথ মাই লাইফ অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক টু মাই আর্লিয়ার লাইফ। আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই না। যেহেতু আমার আগের জীবনে ফিরে যেতে আমি চাই না, তাহলে আমার এই টুল বক্সটাও দরকার নেই। সো ইউ ক্যান কিপ ইট। ইটস দি অনলি লাইফ বিলি the straight one. It's the only life Billy the straight one means, guys, ও বলছে যে how happy he is by living an honest life. মানে এখন জিমি ভ্যালেন্টাইন বলতে পারো কি রিয়েলাইজ করেছে যে সত্যি সততার সঙ্গে যদি বাঁচা যায়, তাহলে দ্যাট ইজ দি লাইফ এভরিওয়ান শুড লিভ। সো দ্যাট ইজ দ্য রিজন বলছে এবং জিমি ভ্যালেন্টাইন এটা বলছে তার মানে যে আই এম হ্যাপি ইন মাই নিউ লাইফ। I wouldn't touch $1 of another man's money now for $1 million. আরও বলছে যে আমি এখন আমাকে যদি কেউ $1 million দেয়, তাহলেও আমি অন্য কারোর $1 ছোবো না। দ্যাট মিনস কেউ যদি আমাকে $1 million দেন অলসো আই উইল নট ব্রেক এনি সেফ। আমি কোনো সেফ ভাঙবো না বা কোনো লকার ভাঙবো না। আফটার আই গেট ম্যারিড আই এম গোইং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট where there won't be so much danger of having old scores brought up against me. তো বললো কি তারপরে প্ল্যানটা বলছে যে আমার যখন ম্যারেজটা হয়ে যাবে, তখন আমি এই সমস্ত দোকান এত বড় করেছি সেগুলো সব বিক্রি করে দিয়ে পশ্চিমের দিকে যাত্রা করব। কেন?
বিকজ বলছে where there won't be so much danger of having old scores brought up against me. Old scores মানে ওয়েস্টের দিকে, মানে এমন একটা জায়গায় ও চলে যেতে চাইছে ওই মিস অ্যানাবেলকে নিয়ে, যেখানে তাকে কেউ চিনবে না। কারণ ও যে এলাকাতে এখন আছে সেখানে হতে পারে ওল্ড স্কোর্স, মানে হতে পারে পুরনো কোনো কারোর সঙ্গে হয়তো কারোর সেফ ভেঙেছিল বা কারোর লকার ভেঙেছিল বা কারোর সঙ্গে শত্রুতা আছে, সে যে কোনো সময় এসে তার প্রতিশোধ নিতে পারে। তো সেই জন্য এরকম যাতে না হয়, বা যে কোনো সময় কোনো পুলিশ এসে ওকে ধরে নিয়ে যেতে পারে, তো সেরকম যাতে না হয় সেই জন্য, সো ইটস ভেরি ডেঞ্জারাস লিভিং ইন দিস পার্ট অফ দ্য সিটি। তো সেই জন্য বলছে আমি এই সব থেকে অনেক দূরে চলে যাব, যাতে সেইখানে আমার পুরনো লাইফের কোনো ছাপ না থাকে। আই টেল ইউ বিলি শি ইজ অ্যান এঞ্জেল। তারপরে আবার হচ্ছে সো বিকজ হি ইজ সো মাচ ইন লাভ উইথ দ্যাট গার্ল, সেজন্য আবার বলছে আই টেল ইউ বিলি, বলছে আমি তোমাকে বলছি বিলি। ইটস অ্যান এক্সপ্রেশন বলতে পারো। সো ওয়েন ইউর হ্যাপি অ্যাবাউট সামথিং, তুমি এটা বলো আই টেল ইউ। ওকে, সো এটা বলছে আই টেল ইউ বিলি শি ইজ অ্যান এঞ্জেল। বলছে শি ইজ অ্যান, মানে শি ইজ নট আ হিউম্যান বিং, শি ইজ অ্যান এঞ্জেল। She believes in me and I wouldn't do another crooked thing for the whole world. তো বলছে মিস অ্যানাবেল মানে মাই গার্লফ্রেন্ড, শি বিলিভস মি, সে আমাকে বিশ্বাস করে এবং আমি ওর বিশ্বাসটা রাখবো, তাতে যাই হয়ে যাক। তো সেই জন্য বলছে ক্রুকেড থিং মানে বাঁকা জিনিস, মানে এমন কিছু জিনিস করবো না উইচ ইজ আগেনস্ট দ্য ল, উইচ ইজ আগেনস্ট দ্য ল অ্যান্ড অর্ডার অফ দি সোসাইটি। তো সেই জন্য বলছে এবং পুরো পৃথিবী যদি আমাকে সেই কাজটা করতে বলে তাহলেও আমি করবো না, ইফ ইট ব্রেকস দ্য বিলিভ অফ মাই গার্লফ্রেন্ড। তো জিমি ভ্যালেন্টাইন বোঝা যায়, যাতে আমরা বোঝা যাচ্ছে জিমি ভ্যালেন্টাইন হ্যাজ বিকাম আ ভেরি লয়াল পার্সন অলসো, খুব লয়াল একটা পার্সনে পরিণত হয়েছে। বি শিওর টু বি অ্যাট সালিস ফর আই মাস্ট সি ইউ, আল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি। বললো তারপরে এসব বলে বলছে কি বিশ্বর দেখো মিস করো না, তাহলে ওয়েডনেসডে বুধবার 9টার সময় সালিস, মানে ওই জায়গাটা ওই সালিস ওখানে থাক, অবশ্যই চলে এসো, অ্যান্ড আমি আমার টুল বক্সে ওখানেই নিয়ে যাবো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি। তারপরে বলো তোমার পুরনো বন্ধু, আর তারপরে নিজের অরিজিনাল নেমটা দিয়েছে। ওকে।